গত গভর্নমেন্টের সময় কিছু হিসাবে আসছে প্রায় $300 মিলিয়ন, কেউ বলছেন প্রায় $200 মিলিয়ন সার্ভেইলেন্স ইকুইপমেন্ট কেনা হয়েছিল। এবং পুরো জিনিসটা আমরা যেটা রিপোর্টে আমরা পড়ছি, যেটা টেক গ্লোবাল ইনস্টিটিউটের 70 পেজের যে রিপোর্ট সেখানে, এবং ডেইলি স্টারের রিপোর্ট, এখানে পুরোপুরি স্পষ্ট যে গত স্বৈরাচার সরকার বাংলাদেশের নাগরিক অধিকার হরণের জন্য এই সার্ভেইলেন্সের যে ইকুইপমেন্টগুলো সেগুলো স্পাইওয়্যার তারা ইউজ করেছেন এই অবৈধ নজরদারি করার জন্য, এবং আপনার ফ্রিডম অফ স্পিচকে আপনার যে আমাদের যে কনস্টিটিউশনে আমাদের যে গোপনীয়তার যেই রাইটটা দেওয়া হয়েছে সেটাকে তারা খর্ব করেছেন। তো সেইটার উপরে একটা কমিটি করে দেওয়া হয়েছে যে এটাকে ইনভেস্টিগেট করার জন্য, যে কত টাকার কত $মিলিয়ন এটা কেনা হয়েছে এবং কোথা থেকে এইগুলো কেনা আছে। অলরেডি যে রিপোর্টে এসছে যেগুলো অনেক ইসরায়েল থেকে কেনা হয়েছে। তো এই পুরো বিষয়গুলো তারা খতিয়ে দেখবেন, সেগুলোর উপরে এটার প্রধান থাকবেন হচ্ছেন আমাদের স্পেশাল অ্যাডভাইজার অন পোস্ট টেলিকমিউনিকেশন অ্যান্ড আইসিটি অ্যাফেয়ার্স ফয়েজ তায়েব আহমেদ। উনি স্পেশাল অ্যাসিস্ট্যান্ট অফ চিফ অ্যাডভাইজার অন আইসিটি পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন। উনি এটার নেতৃত্ব দিবেন এবং এইটার ফলে যেটা হবে যে কীভাবে করা হয়েছে এবং এটা কীভাবে ইউজ করা হয়েছে। হ্যাঁ, এবং আজকে ক্যাবিনেটে এটাও আলাপ হয়েছে যে আপনারা আরেকটা রিপোর্ট দেখেছেন যে পুলিশের জন্য কিভাবে মারণাস্ত্র কেনা হয়েছিল সেটা নিয়েও ইনভেস্টিগেশন হচ্ছে, কিভাবে এই মারণাস্ত্র প্রকিউরমেন্ট করা হয় এবং কিভাবে এটা ইউজ হয় গত স্বৈরাচার গভর্নমেন্ট। আর আজকে জানানো হয় যে এই যে 367 যে সুপারিশ যেটা বাস্তবায়নাধীন আছে বা তার মধ্যে 37টা বাস্তবায়িত হয়েছে, এগুলো অনেকগুলোই আমাদের এলডিসি যে গ্র্যাজুয়েশন, আমরা 2026 সালে আমাদের এলডিসির গ্র্যাজুয়েশন হওয়ার কথা আমরা খুঁজছি। তো এই এলডিসি গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে এই সুপারিশগুলো কাজে লাগবে। আর মিটিংয়ে বলা হয় যে লেবার লিডারদের, আপনি জানেন যে শেখ হাসিনার আমলে প্রচুর লেবার লিডারের এগেনস্টে অনেক রকমের হয়রানিমূলক মামলা করা হয় তাদের অধিকারকে খর্ব করার জন্য। বাংলাদেশের লেবার অ্যাক্টিভিজমকে তারা আসলে দমন করতে চেয়েছিলেন। তো সেই ক্ষেত্রে আজকে ক্যাবিনেটে জানানো হয় যে 90% কেসেস এগেনস্ট লেবার লিডার অলরেডি উইথড্র করা হয়েছে। আর পাবলিক প্রকিউরমেন্ট নিয়েও কথা হয়েছে যে পাবলিক প্রকিউরমেন্টের নতুন একটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে এবং এটার একটা নতুন যে ড্রাফট করা হচ্ছে এটা সব মন্ত্রণালয়ের মধ্যে এটা শেয়ার করা হবে এবং এটা নিয়ে খুব দ্রুত এটা একটা এটা ক্যাবিনেটে আসবে এটা নিয়ে সিদ্ধান্তের জন্য। এটা একটা ল্যান্ডমার্ক ট্যুর ছিল। আমাদের চিফ অ্যাডভাইজার 11 তারিখ রাতে কুয়ালালামপুর গিয়ে পৌঁছান। তার 12 তারিখে তার সাথে বায়োলেটারাল মিটিং হয় মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার দাতু সেরি আনোয়ার ইব্রাহিমের সাথে, এবং সেই সাথে মালয়েশিয়ার অনেক মিনিস্টার ছিলেন ওই মিটিংয়ে। এবং এটা খুবই, আমি বলবো যে ফলপ্রসূ একটা ট্যুর হয়েছে এবং এর ফলে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে যে অলরেডি একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ আছে সেটা আরও শক্তিশালী হলো এবং আরও নতুন উচ্চতায় উঠলো। এইখানে অনেকগুলো বিষয় এসছে, আমরা বলব। প্রথম হচ্ছে যে মাইগ্রেন্ট ওয়েলফেয়ার নিয়ে কথা হয়েছে এবং এটা নিয়ে আমাদের কিছু প্রোগ্রেস ছিল। প্রথম ছিল যে মালয়েশিয়ায় যারা আমাদের শ্রমিক ভাই বোন যারা আছেন, যারা কাজ করছেন, তারা এখন থেকে মালয়েশিয়া আমাদেরকে জানিয়েছে যে প্রফেসর ইউনুসের সাথে যেটা ডেলিগেশন লেভেল টকসে এটা বলা হয়েছে যে মালয়েশিয়ায় যে বাংলাদেশি মালয়েশিয়ান যে ওয়ার্কাররা যে বেনিফিটগুলো পান, সোশ্যাল বেনিফিট বা যেই সোশ্যাল প্রোটেকশন পান, ঠিক সেই ধরনের বেনিফিট তারা এখন থেকে এনজয় করবেন। আরেকটা হচ্ছে যে মালয়েশিয়া অনেকে যারা যান তাদের অনেকে ইংলিশের বিষয়ে, ইংলিশ ভাষায় দুর্বলতা আছে বা অনেকে মালয় ভাষা খুব সহজে রপ্তও করতে পারেন না। তাদের জন্য এখন থেকে ওরা একটা বাংলা ভাষায় যাতে কমপ্লেন লঞ্চ করতে পারেন সেই বিষয়ে তারা আজকে এই মিটিংয়ে বলা হয়েছে যে তারা এটা ওপেন করছে বাংলা ভাষাভাষী শ্রমিকদের জন্য।
তারপর হচ্ছে যারা আনডকুমেন্টেড এবং ইরেগুলার মালয়েশিয়ায় যে বাংলাদেশি ওয়ার্কাররা আছে তাদের বিষয়ে আজকে আমাদের মিটিংয়ে আমাদের যিনি প্রবাসী কল্যাণ অ্যাডভাইজার আসিফ নজরুল স্যার এটা উঠিয়েছিলেন এবং সেটা মালয়েশিয়ার কর্তৃপক্ষকে জানা হয়েছে যে তাদেরকে যেন তারা ইরেগুলার মাইগ্রেন্টদেরকে যাতে রেগুলারাইজ করা হয়। তো মালয়েশিয়ার যখন প্রফেসর ইউনুস ফিরে আসছিলেন তখন আসার সময় এয়ারপোর্টে মালয়েশিয়ান প্রাইম মিনিস্টার তাকে ফোন করেছিলেন, বলেছিলেন যে এই বিষয়গুলোই আলাপ হয়েছে এই ডেলিগেশন লেভেল টকসে, প্রত্যেকটা এই বিষয়গুলো তারা তাদের ক্যাবিনেটে উঠাবে। আরও যেটা হচ্ছে যে নিউ রিক্রুটমেন্টের বিষয়ে একটা আমাদের তরফ থেকে আমরা বলেছি যে সিকিউরিটি গার্ড এবং কেয়ার গিভার, আপনি জানেন মালয়েশিয়ান সোসাইটিও এজিং হচ্ছে, আর সিকিউরিটি গার্ড ওদের প্রচুর সিকিউরিটি গার্ডের প্রয়োজন। তো এই দুইটা বিষয়ে তাদেরকে আরও বলা হয়েছে এবং আমরা আশা করছি এটার সামনে এটার বিষয়ে প্রোগ্রেস দেখব। আর হচ্ছে যে আমাদের মোর দেন 10,000 স্টুডেন্ট ওই মালয়েশিয়ায় গ্র্যাজুয়েট করছে বা অনেকে কেউ কেউ পোস্ট গ্র্যাজুয়েশন করছে। তো এই গ্র্যাজুয়েট প্লাস একটা ফ্যাসিলিটি আছে যেটার আওতায় মালয়েশিয়া অন্যান্য দেশের যারা স্টুডেন্ট যারা ওইখানে পড়াশোনা করে তারা গ্র্যাজুয়েটের কাজ পান, তারা কোনো ফ্যাক্টরিতে কাজ করেন, কোনো বড় প্রতিষ্ঠানে কাজ করেন। তা আমাদের জন্য বাংলাদেশি স্টুডেন্টদের জন্য যেন এই ফ্যাসিলিটি দেওয়া হয় সে বিষয়ে বলা হয়েছে এবং ইন প্রিন্সিপাল মালয়েশিয়ানরা এগ্রি করেছেন যে ওনারা এটা দেখবেন। আর এর ফলে যেটা হবে যে মালয়েশিয়া আপনি জানেন, আপনার এখানে মালয়েশিয়া কিন্তু সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি খুবই ভাইটাল একটা ইন্ডাস্ট্রি। এইখানে কিন্তু মালয়েশিয়া টেন্স অফ বিলিয়নস অফ ডলার সেখানে ইনভেস্ট, প্রতি বছর তাদের অ্যানুয়াল ইঞ্জিনিয়ারেরই ডিমান্ড হচ্ছে 6,000। তো আমরা আশা করছি আমাদের যারা শিক্ষার্থী ভাই বোন ওইখানে পড়াশোনা করেন তাদের জন্য এটা হাই স্কিল যে ওয়ার্কের একটা বড় দুয়ার উন্মোচিত হবে। আর বাংলাদেশের যে ডিগ্রিগুলো আছে সেটা যেন মালয়েশিয়া একসেপ্ট করে সেই বিষয়েও এটা নিয়ে কথা হয়েছে। আর ট্রেড অ্যান্ড ইকোনমিক্সের বিষয়ে মালয়েশিয়ার সাথে আমরা খুব দ্রুত এফটিএ নেগোসিয়েশন করব। এফটিএ হচ্ছে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। আমাদের থেকে আমরা প্রচুর মালয়েশিয়ার থেকে মোর দেন 3 বিলিয়ন ডলারের মতো আমরা খাদ্যপণ্য এবং অন্যান্য প্রোডাক্ট ইম্পোর্ট করি, আর মালয়েশিয়া আমাদের থেকে কিছু ইম্পোর্ট করে। তো আমাদের মধ্যে যাতে ট্রেডটা আরও বুস্টিং হয় সেই জন্য এফটিএ নেগোসিয়েশনটা আমরা খুব দ্রুত করব। আমরা অলরেডি আপনি জানেন জাপানের সাথে আমাদের এফটিএ নেগোসিয়েশন হচ্ছে, সিঙ্গাপুরের সাথে আমাদের এফটিএ নেগোসিয়েশন হচ্ছে। আমরা মালয়েশিয়ায় রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ, ওদের একটা আরসিইপি আছে যেটা আসিয়ান কান্ট্রিগুলোর মধ্যে, এটার সাথে যাতে আমরা যুক্ত হতে পারি সেই জন্য আমরা তাদেরকে বলেছি এই মিটিংয়ে। আর একটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হালাল ইকোসিস্টেম। আমাদের দেশে ওয়ার্ল্ডের 3rd লার্জেস্ট মুসলিম মেজরিটি নেশন। তো দেখা যাচ্ছে যে মালয়েশিয়া মানে ওদের 35 মিলিয়নের দেশ আর আমরা সেখানে 180 মিলিয়নের দেশ। তো ওদের কিন্তু হালাল ইকোসিস্টেমটা খুব উন্নত। ওদের 14টা ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে, মানে ইকোনমিক জোন আছে যেখানে হালাল পণ্য তৈরি হয়, হালাল কসমেটিক আছে, হালাল ফুড আছে, হালাল মেডিসিন আছে, সব ধরনের ইয়ে। তো আমরা ওদের কাছ থেকে চিফ অ্যাডভাইজার সরাসরি বলেছেন আমরা ওদের এক্সপার্টিস চাচ্ছি। আমাদের যে প্রতিষ্ঠানগুলো হালাল সার্টিফিকেশন করে তাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ের কথা আমরা ওদেরকে বলেছি এবং তারা খুবই রেসপন্ড করেছে। ওদের যে হালাল ইকোসিস্টেম যারা দেখেন তারা এসেছিলেন আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে, একটা বিস্তারিত একটা বড় মিটিং হয় এবং মিটিংয়ের মাধ্যমে আমরা আমাদের যেগুলো নিড তাদেরকে জানিয়েছি এবং তারা বলেছে খুব শীঘ্রই তারা বাংলাদেশে একটা দল প্রেরণ করবে। আমাদের এখানে কিছু ইস্যু আছে যে হালাল সার্টিফিকেশন কারা দিবে, এটা ইসলামী ফাউন্ডেশন দিবে নাকি বিএসটিআই যেটা শিল্প মন্ত্রণালয় তারা দিবে। সেই বিষয়েও প্রফেসর ইউনূস কিন্তু যাওয়ার আগেই নির্দেশ দিয়েছিলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে যে এই বিষয়টা খুব দ্রুত যেন রিজলভ করা হয় এবং এটার জন্য আর আমরা ওদের কাছ থেকে চাচ্ছি, আমরা আপনি জানেন বাংলাদেশে অনেকগুলো ইকোনমিক জোন আছে, আমরা এমন একটা ইকোনমিক জোন করতে চাচ্ছি সেটা হচ্ছে হালাল ইকোনমিক জোন বা হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক। সেখানে হালাল পণ্য তৈরি হবে এবং এটার মূল সিংহভাগ আমাদের লোকাল মার্কেটে এবং বাইরে যাতে এক্সপোর্ট হয় সেটা। আমরা আসলে হালাল যে পুরো মার্কেটটা সেটা $3 ট্রিলিয়ন মার্কেট। আমরা চাচ্ছি যে এই মার্কেটে আমরা এই জায়গায় আমরা আমাদের জায়গাটা তৈরি করে নিতে।
মালয়েশিয়া খুবই বড় প্লেয়ার। আমরা মনে করি যে আমাদের কোম্পানিগুলো যে এরকম সক্ষমতা অর্জন করছে, খুব শীঘ্রই তারা এই বিষয়ে ভালো কিছু করতে পারবে। আমরাও ডিফেন্স কোঅপারেশন নিয়ে তাদের সাথে কথাবার্তা হয়েছে এবং আমরা আশা করছি যে এর ফলে দুই দেশের সিকিউরিটি এজেন্সিগুলোর মধ্যে নিবিড় সহযোগিতা হবে এবং নিবিড় সহযোগিতার ফলে যেটা হবে যে আমরা অনেক বিষয় নিয়ে কাজ করতে পারবো। কাউন্টার টেররিজম এটার মধ্যে অন্যতম। রোহিঙ্গা ইস্যু নিয়ে অনেক কথা হয়েছে। রোহিঙ্গা ইস্যু পুরো প্রফেসর ইউনূসের সাথে মূলত আনোয়ার ইব্রাহিমের 3টা মিটিং হয়। একটা হচ্ছে যে রেস্ট্রিক্টেড মিটিং ছিল, কয়েকজন অ্যাডভাইজার ছিলেন আর আনোয়ার ইব্রাহিম ছিলেন আমাদের একজন অ্যাডভাইজার এবং আনোয়ার ইব্রাহিম আর কয়েকজন মিনিস্ট্রি। আর একটা হচ্ছে ওয়ান খালি ওনারা 2জন ছিলেন। আর একটা হচ্ছে ডেলিগেশন লেভেল টক, যেখানে আমাদের পুরো ডেলিগেশন তাদের পুরো ডেলিগেশন, তাই একটা বড় মিটিং। এই 3টা মিটিং ছিল। তো এই 3টা মিটিংয়ে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে আলাপ হয়েছে। এই রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে আমরা খুব শীঘ্রই 25শে অগাস্ট, আপনি জানেন এটা 8ম বার্ষিকী হবে এই যে রোহিঙ্গাদের যে ইনফ্লাক্স, যে 7.5 লক্ষ যে রোহিঙ্গা 2017 সালে আসলো বাংলাদেশে, সেটার বর্ষপূর্তি হবে 25শে অগাস্ট। সেই সময় একটা বড় আমরা ইন্টারন্যাশনাল কনফারেন্স করতে চাচ্ছি। সেখানে 50টার মতো ডিগনিটারিজ আসবে। আমরা আশা করছি আরও হাই অফিসিয়াল, হয়তো বা 2-1জন ফরেন সেক্রেটারি লেভেল বা ফরেন মিনিস্টার লেভেলে কেউ থাকতে পারে। আর এটা কক্সবাজার হবে। এছাড়াও রোহিঙ্গা নিয়ে ইউএনের হোস্টিংয়ে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হচ্ছে নিউ ইয়র্কে, সেটা হলো 30শে সেপ্টেম্বর, যেটার ফ্যাসিলিটেটর হচ্ছেন হলো মালয়েশিয়া এবং ফিনল্যান্ড। আর একটা বড় রোহিঙ্গা নিয়ে আরেকটা আমরা আশা করছি যে আরেকটা বড় মিটিং হবে হচ্ছে দোহাতে। এই আর আমরা আসিয়ানের মেম্বারশিপ জন্য আমরা প্রথম যেটা স্টেপ, সেক্টরাল ডায়ালগ পার্টনার যাতে আসিয়ানের হতে পারি, সেই জন্য আমরা ফর্মালি আমরা তাদেরকে জানিয়েছি। আবারও এই বিষয়ে আমরা আশা করছি যে সামনে কিছু আরও প্রোগ্রেস হবে। এই ছিল। আর ইনভেস্টমেন্টে মালয়েশিয়ান, আপনি জানেন মালয়েশিয়া ইকোনমি ইজ বুমিং। মালয়েশিয়ার যারা কংগ্লোমারেট তারা ওয়ার্ল্ডের সাম অফ দেম আর কোয়াইট বিগ। এদের যারা বড় বড় কংগ্লোমারেটের যারা চিফ এক্সিকিউটিভ বা চেয়ারম্যান, তাদের সাথে চিফ অ্যাডভাইজারের একটা মিটিং, কয়েক দফা মিটিং হয়েছে। পেট্রোনাসের চিফ, তারপরে প্রোটন, আপনি জানেন প্রোটন আগে ওরা প্রোটন ইদানিং ইভিউ করছে, ইলেকট্রিক ভেহিকল করছে। প্রোটন সাগার চিফ, খাজানা ওদের স্টেট মানে মালয়েশিয়ান গভর্নমেন্টের, এটা মালয়েশিয়ান স্টেটের সভারেন স্টেট ফান্ড, খুবই বড় ফান্ড, তাদের চিফের সাথে কথা হয়েছে। সানওয়ে গ্রুপ মালয়েশিয়ার সবচেয়ে লার্জেস্ট কনস্ট্রাকশন রিয়েল এস্টেট কোম্পানি, হ্যাঁ, তাদের সাথে কথা হয়েছে। এবং ওদের যারা আমাদের যে বিজনেস একটা ফোরাম হয়েছিল, সেখানে অনেক পাম ওয়েল ম্যানুফ্যাকচারার আসছিলেন, যারা প্রডিউসার এসেছিলেন, তাদের সাথেও কথা হয়েছে। আমরা আশা করছি যে রবি এক্সিয়েটার যারা প্যারেন্ট কোম্পানি এক্সিয়েটা বেরহাট, তাদের চিফ এক্সিকিউটিভের সাথে এবং তাদের চেয়ারম্যানের সাথেও কথা হয়েছে। তা আমরা আশা করছি যে এর ফলে বাংলাদেশের প্রতি তাদের যে ইন্টারেস্টটা বাড়বে, বাংলাদেশে আমরা মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট অদূর ভবিষ্যতে দেখতে পারব। থ্যাংক ইউ। এই সরকার আনলফুল কোনো কিছু করছে না, এটুকু আমি বলতে পারি। কোনো আনলফুল কোনো কাজ করছে না। এবং এইটা যে আগের গভর্নমেন্ট কীভাবে এইটাকে আড়িপাতা কীভাবে ওরা ইউজ করেছে এবং আনলফুলি কীভাবে ব্যবহার করেছে, তার মানে প্রকিউরমেন্ট প্রসেসটা থেকে কিভাবে ইউজগুলো হয়েছে, পুরো জিনিসটা আপনার আমার কিভাবে নাগরিক অধিকার খর্ব করা হয়েছে, এই পুরো জিনিসটা এই কমিটি দেখবেন। আমি এলডিসি গ্র্যাজুয়েশন ভেরি মাচ অন। আমরা এই 2026-এ এলডিসি গ্র্যাজুয়েশন হচ্ছে এবং আমাদের যিনি এটা নিয়ে দেখছেন, আমাদের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট অন দি ফিনান্স অ্যাফেয়ার্স ডক্টর আনিসুজ্জামান চৌধুরী, উনি এটা নিয়ে কাজ করছেন, ওনার টিম কাজ করছেন। কিছুদিন আগে এটা নিয়ে একটা বড় মিটিংও হয়েছে। আমরা আশা করছি এটা মানে আমরা রাইট অন টার্গেট, আমরা এটা হবে। আর জুলাই সনদ, এটা নিয়ে আমার মনে হয় যে ডক্টর আলী রিয়াজ এবং মুনির হায়দার, ওনারা এটা নিয়ে ভালো বলতে পারবেন আপনাদেরকে। না, মারণাস্ত্র বিষয়ে এখনও কমিটি হয়েছে কিনা এটা বিষয়ে আমি এখনও জানি না, বাট ওইটার ফয়েজ আহমেদ তায়েব থাকবেন আর এই বিষয়ে আরও 2-1জন সিনিয়র অফিসিয়াল থাকবেন।
আমাদের এই কমিটি পুরো আড়িপাতার যে ইনফ্রাস্ট্রাকচার সেটা নিয়েই কাজ করছে। তারাই এই ইনফ্রাস্ট্রাকচার নিয়ে এটা কিভাবে আনলফুলি কি কাজ হচ্ছে এটা আগে ওনারা এই পুরো বিষয়টি নিয়ে খতিয়ে দেখবেন।